এই সরকারকে আসলে একদিনও গা ছাড়া দিয়ে থাকার সুযোগ ছিল না, কারণ শেখ হাসিনার পতনের পর আমরা একেবারে ধ্বংসপ্রাপ্ত ব্যবস্থার মধ্যে এসেছি। এটাও সত্য, ধ্বংসপ্রাপ্ত ব্যবস্থা ঠিক করতে সময় নেয়, কিন্তু আমরা সেই জায়গায় ভিত্তি করে কথা বলছি যে এর চেয়ে বেটার কিছু অ্যাচিভ করার সুযোগ ছিল কিনা। আমরা দেখছি সুযোগ ছিল এবং সেই সুযোগটা আসলে ঠিকঠাক মতো নেওয়া যায় নাই। প্রশাসনের মানে কর্মকর্তাদের কথা বলা হলো, মানে ধরুন তারা সার্ভিস রুল ভেঙেছে অন্তত দুবার। একবার তারা সমাবেশ করেছে সচিবালয়ের ভেতরে, এরপর একটা অডিটোরিয়ামে পুরনো রিটায়ার্ডদেরকেও ডেকে এনে, মানে আমরা ভাড়াটে মানুষ নিয়ে আসে বলি না, নিয়ে এসে জাতা ভাষায় কথা বলছে। মানে ওনারা আলটিমেটাম দিচ্ছেন জনপ্রশাসন সংস্কার কমিশনের যিনি চেয়ারম্যান তার পদত্যাগ এবং কমিশন ভেঙে দেয়া, যিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন বিচারকের পদমর্যাদা সম্পন্ন, এই কমিশনগুলোর চেয়ারম্যানের পদমর্যাদা, সেটা আপনি এসব করছেন। কি হলো, একটা বিজ্ঞপ্তির মতো দেয়া হলো যে সরকারি সব ব্যাপারে কঠোর ইত্যাদি ইত্যাদি, কিছুই কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, কোনো ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেওয়া হয়নি। শৃঙ্খলা ভঙ্গ করার এই ব্যবস্থাগুলো যদি না নেওয়া হয় তাহলে আপনি বুঝতে হবে যে আপনার আসলে সেই শক্তি আপনি রাখেন না, বা আপনার সদিচ্ছা নেই। দুটোই ভয়ঙ্কর। সদিচ্ছা না থাকলে তো ভীষণ খারাপ ব্যাপার, শক্তিও যদি না থাকে তাহলে এই সরকার আসলে এখানে বসে থেকে কি করবে? এই আলাপ তো আসবে, খুব স্বাভাবিকভাবে আসবে। আমি একটা জিনিস মনে করি, একদম একটা স্পষ্টভাবে বলে ফেলা দরকার, বাংলাদেশের মতো দেশ আসলে এবারকার এই সরকারটা দেখে আমি বুঝলাম এই সরকার প্রায় সব মানুষের সমর্থনে সক্ষমতায় এসছে। আওয়ামী লীগের সাথে জড়িত তার বেনিফিট পাওয়া কিছু লোক ছাড়া, এমনকি যেসব মানুষ এককালে আওয়ামী লীগ করতেন কোনো বেনিফিটের আশায়, এর বাইরে যারা আছেন তারাও সরকারকে সমর্থন করেছেন। সেই সরকারটাই আসলে পেরে উঠল না। কারণটা আমি যেটা ধারণা করলাম, সে কারণেই বলে এই সরকার আসলে খুব বেশি কিছু করতে পারবে না। সেটা হলো, আমাদের দেশ তো খুব সিস্টেমে চলা দেশ না, কোনো কালেই ছিল না যে একটা সিস্টেম, একটা খুন হলো, একজনকে পেটালো, সিস্টেম্যাটিকলি মামলা হবে, তদন্ত হবে, বিচার হবে, এভাবে হয় না। আমাদের দেশে সোশ্যাল প্রেশার, পলিটিক্যাল প্রেশার পজিটিভ কারণেও লাগে, আমি নেগেটিভের কথা বলছি না, পজিটিভ কারণেও লাগে। কিন্তু যেহেতু এই সরকারের কোনো রাজনৈতিক শক্তি নাই, দাদা বলছেন যেটা, যে নাই, সে পারত, উনি এটা করেন নাই, এবং এই অভিযোগ সরকারের বিরুদ্ধে আছে, বা সরকারের অন্তত কয়েকজনের বিরুদ্ধে আছে, যারা রেদার একটা নতুন হতে যাওয়া দলের সাথে তাকে অ্যালাইন করছেন। ফলে অপরাপর মাঠে থাকা শক্তিগুলো তো আরও বিরোধিতার মুখে পড়বেন আপনি। ফলে যেটা হয়েছে, ওটা ছাড়া সরকার আর পেরে উঠছে না। এখন দায় দিনের শেষে সরকারকে নিতে হবে। অর্থনীতির অবস্থা খারাপের দিকে যাচ্ছে, এটা এক মিসম্যানেজমেন্ট যেমন আছে, যদি আমাদের অর্থনীতিতে চেষ্টা করছেন আমাদের অর্থ উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংক গভর্নর, তাদের জায়গা থেকে কিছু সংকট তারা ঠেকাতে পেরেছেন। কিন্তু শেখ হাসিনার সময় যে তীব্র সংকট ছিল, সেই সংকটটা তো কন্টিনিউয়েশন আছে, এবং একটা নির্বাচিত সরকার ছাড়া একটা দেশের অর্থনীতি আসলে ঠিকমতো গ্রো করে না, কারণ বিনিয়োগকারীরা আস্থায় নেয় না। সে চায় যে একটা দীর্ঘকালীন সরকারের সময় সে নতুন ইনভেস্টমেন্ট করবে। আপনি চারপাশে খোঁজ নিয়ে দেখবেন প্রচুর বেকারত্ব তৈরি হয়েছে, মানুষ চাকরি হারাচ্ছে একদিকে, ওইদিকে ইনফ্লেশন বাড়ছে। সো সিচুয়েশন ইজ রিয়েলি ভেরি টাফ, এবং সরকারকে এ দায় নিতে হবে। ওনারা কীভাবে করবে, কেমন করবে, সেটা তাকে বুঝতে হবে। এর মধ্যেও একটা অদ্ভুত ঘটনা আমার চোখে পড়লো, এটা একটু যোগ করে রাখি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব, উনি সরকারকে 90% সফল বলছেন। মানে মানুষের সামনে যখন মানুষের নানান রকম সংকটের মধ্য দিয়ে মানুষ যায়, তখন উনি 90% সাফল্য ক্লেম করছেন। এটা খুবই অদ্ভুত, এটা মানে এটা খুবই সারপ্রাইজিংও যে এটাকে ওনারা ওইভাবে, যে সরকার যদি মনে করে আমরা যা করছি, মনে করা মানে সরকার মনে, হ্যাঁ, তো সরকার যদি মনে করে এরপর আমরা 90% সফল। আমি এই প্রসঙ্গে আরেকজন মানুষের কথা বলতে চাই, ডক্টর আসিফ নজরুল। ওনার 100 দিন পূর্তিতে উনি ওনার ইভ্যালুয়েশন করেছেন, ওনাকে জিজ্ঞেস করেছেন কত নাম্বার দেবেন, না আমি যদি ভুল না করি উনি 4 দিতে চেয়েছেন। দ্যাটস ফাইন, যে আমি পারছি না, আমি চেষ্টা করবো, স্বীকার করছেন। যে 90 দিচ্ছেন, তো ওই সরকার তার তেমন কিছু চেষ্টা করবেন না। পৃথিবীতে 90% সফল সরকার এই সময়কার পৃথিবীতে আসলে নাইও, যাকেই জিজ্ঞেস করেন সবচেয়ে সফল। সো এটা আরেকটা, তার মানে সরকারের মধ্যে কি এক ধরনের আত্মপ্রসাদ তৈরি হয়েছে যে আমি তো খুব ভালো করছি, তাহলে তো আসলে আর কিছু হওয়ার কোনো কারণ দেখি না। তাইলে কি দাঁড়ালো, মানে 5ই আগস্ট যেদিন অভ্যুত্থান হলো, সেই অভ্যুত্থানের সময় মানুষের মধ্যে যে আকাঙ্ক্ষা, মানুষ যে আশা নিয়ে রাস্তায় নেমে এসেছিল, আজকে 5.5 মাস বা 5 মাস পরে আজকে যদি অঙ্ক মিলান, হিসাব মিলান, মানুষের মাঝে হতাশা কেন? মানুষ অনেক আশা করেছিল শেখ হাসিনাকে যেহেতু সরানোর জন্য আমাদের প্রচুর মূল্য দিতে হয়েছে, অসংখ্য মানুষ জীবন দিয়েছে, আহত হয়েছে, অঙ্গহানি হয়েছে, অন্ধ হয়েছে। সো আমাদের এক্সপেকটেশন থাকবে, এবং আমাদেরকে এক্সপেকটেশনটা তৈরি করা হয়েছিল। কিন্তু না, শেষ পর্যন্ত আসলে এই এক্সপেকটেশনটা টিকে থাকে নাই। এখন আমি এটাতেও হতাশ নই, হতাশ কোনো জায়গায় নই। এখন আসলে সরকার যখন দেখছে যে তারা আসলে খুব ভালো রান করতে পারছেন না,
আপনি যদি মানুষের জীবন ভালো রাখতে পারতেন, মানুষের মূল্যস্ফীতি থেকে মুক্তি, মানুষের জীবনের নিরাপত্তা, আইন শৃঙ্খলা রক্ষা করতে পারতেন, সব কিছু যদি ঠিকঠাক করা যেত মোটামুটি, তাহলে তারপর রাজনৈতিক দলগুলো আস্থায় নিয়ে আরও অনেক কাজ সরকার এগিয়ে নিয়ে যেতে পারতো। কিন্তু এখন পরিস্থিতি আসলে আমি মনে করি আর ওই জায়গায় নেই, এবং জনগণই আস্তে আস্তে অস্থির হয়ে উঠছে। এবং আমি অনেকজনকে এখনই নির্বাচন কেন দিচ্ছে না, দ্রুত নির্বাচনের কথা কেন বলছে না, এই আলাপ আমি মানুষের মধ্যে শুরু হয়ে যেতে দেখেছি।